হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। তোমরা শুনতে পাচ্ছ তো না আমাকে? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমি স্টার্ট করি। স্যার গতকালকে স্যার আমাদের ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয় নাই স্যার। হ্যাঁ স্যার এই তো ম্যাটেরিয়ালস গুলো যদি স্যার আমাদের একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ম্যাটেরিয়াল গুলো আজকে দিয়ে দেবো, গতকাল করতে সহ আজ করতে সহ। আমি একটা ক্লাস ওপেন করেছি, ওই ক্লাসটা তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো। অসুবিধা নেই, গুগল ক্লাসরুমে 307 নামে একটা ফোল্ডার আছে, ওইটা তোমরা ওখানে পাবা। আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। গতকালকে আমরা হিট এক্সচেঞ্জার সম্বন্ধে যে ডিসকাস করেছি, সেখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার আমরা ডিসকাস করেছিলাম। তার ভিতরে প্রথমে ছিল ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ভিতরে আরেকটা দুইটা ভাগ ছিল, একটা হলো প্যারালাল ফ্লো, একটা কাউন্টার ফ্লো। চ্যাটে কিছু লেখার দরকার নেই, আমি তো রোল কল নিব তোমাদের। তো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ভিতরে ছিল একটা প্যারালাল, একটা কাউন্টার ফ্লো। তারপরে আমরা দেখেছিলাম যে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার ডিসকাস করেছি ইন ডিটেলস। দেন আমরা রেপ্লিকেশনও দেখেছি। প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার, এটাও আমরা ডিসকাস করেছি ইন ডিটেলস। শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার আমরা ডিসকাস করেছি। এখানে বাফেলসের কি কাজ সেটা আমরা ডিসকাস করেছি। শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের কিভাবে নামকরণ করা হয় সেটা আমরা বলেছি, যে শেল এবং টিউব কয়টা থাকলে কি বলা হয়, কি নাম। এখন টুডে আমরা ওই ক্লাসিফিকেশনের আরো বাকি যেটা আছে সেটা ডিসকাস করব। প্লেট এন্ড ফ্রেম, প্লেট এন্ড ফ্রেম বলা যেতে পারে, অথবা জাস্ট প্লেট হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে এটাকে। এটা আরেক ধরনের হিট এক্সচেঞ্জার, যেখানে তোমার অনেকগুলো প্লেট থাকবে। ইট কনসিস্ট সিরিজ অফ প্লেট, অনেকগুলো প্লেট থাকবে উইথ করোগেটেড ফ্ল্যাট ফ্লো। করোগেটেড মানে ঢেউ খেলানো থাকবে। ঢেউ খেলানো কেন দেওয়া হয় সেটা তোমরা জানো, যে এরিয়াটাকে বাড়ানোর জন্য। আর অনেকগুলো প্লেটের মাঝখানে কি থাকবে, তোমার গ্যাপ থাকবে। সেই গ্যাপ দিয়ে কি হবে, হট এবং কোল্ড ফ্লুইড দুটো ফ্লো করবে, একটাতে হট, একটাতে কোল্ড ফ্লুইড ফ্লো করবে অল্টারনেটিভ ওয়ে। The hot and cool fluid flow in alternate passages. Thus, this cold fluid stream is surrounded by two hot fluid stream. মানে একটাতে যদি কোল্ড ফ্লুইড যায়, মাঝখানেটা দুই পাশে দুইটা থাকবে হট ফ্লুইড। আবার একটা কোল্ড ফ্লুইড, তার দুই পাশে দুইটা থাকবে হট ফ্লুইড। তাহলে এজ এ রেজাল্ট এটা খুব ইফেক্টিভ হয় এবং হিট ট্রান্সফার দ্রুত হয়। মাঝখানে তোমার প্লেট থাকবে, এই প্লেট গুলো এটা ওয়াল হিসেবে কাজ করবে। স্যার, হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল বলো। স্যার, ওই যে গাড়ির রেডিয়েটর স্যার কি ক্রস ফ্লো নাকি স্যার প্যারালাল ফ্লো স্যার? গাড়ির রেডিয়েটর ক্রস ফ্লো। ক্রস ফ্লো। আচ্ছা স্যার। ওয়েল সুইটেড ফর এই যেটা প্লেট বা প্লেট এন্ড ফ্রেম টাইপ হিট এক্সচেঞ্জ, যেটা এটা ওয়েল সুইটেড ফর লিকুইড টু লিকুইড। লিকুইড টু লিকুইডের জন্য এটা প্লেট টাইপ এটা ইউজ করা হয়। এখানে হট এবং কোল্ড ফ্লুইড এর দুইটা হট ফ্লুইড এর মাঝখানে কোল্ড ফ্লুইড ফ্লো করে। আর এখানে হট এবং কোল্ড ফ্লুইড এর প্রেসার যদি সেম রাখা হয়, এটা হলো তোমার প্লেট টাইপ গেল। তারপর আরেকটা ধরনের হিট এক্সচেঞ্জার আছে, যেটাকে বলা হয় রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার। রিজেনারেটিভ এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে রিজেনারেটিভ নিজেই আবার জেনারেট করবে। এই হিট এক্সচেঞ্জারটা এখানে তোমার it involves alternate passages of hot and cold fluid stream through the same flow area. একই ফ্লো এরিয়া থাকবে, সেই একই ফ্লো এরিয়াতে একবার হট ফ্লুইড যাবে, আরেকবার কোল্ড ফ্লুইড যাবে। রিজেনারেটিভ কেন বলছে তাকে, এটা রিজেনারেটিভ বলছে যে হট ফ্লুইড যখন যাবে
সেই ম্যাটেরিয়ালটা করবে কি হট ফ্লুইড ফ্লো করলে তখন সে একটা গরম হয়ে যাবে নিজেই, গরম হয়ে হিটটাকে সে সংরক্ষণ করে রাখবে। পরে আবার যখন কোল্ড ফ্লুইড পরবর্তীতে যাবে তখন কোল্ড ফ্লুইডকে হিটটা ট্রান্সফার করে দিবে। এটাই এই জন্য এটাকে বলা হয় রিজেনারেটিভ। It is static type regenerative heat exchanger is basically porous mass that has a large heat storage capacity, such as a ceramic wire mesh. Ceramic wire mesh use করা হয় এই জায়গায়। সেখানে এটা কেন পোরাস বলতে কি ছোট ছোট ছিদ্র আছে, এটা খালি চোখে দেখা যায় না। সেই পোরাসের ভিতরে যখন তোমার ফ্লুইড হট ফ্লুইড পাস করাবা, তখন হট ফ্লুইডটা যখন পাস করবে তখন হট ফ্লুইড থেকে হিটটা নিয়ে সে অ্যাবজর্ব করে রাখবে। সেই ম্যাটেরিয়ালটার এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পোরাস থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা বলছে সিরামিক অ্যান্ড ওয়্যার মেশ। এই ধরনের ম্যাটেরিয়াল যখন এর ভিতর দিয়ে গরম পানি গরম কোনো ফ্লুইড ফ্লো করা হয়, সে তখন হিটটাকে অ্যাবজর্ব করে রাখে। ফ্লুইডে চলে গেল কিন্তু হিটটা ওখানে থেকে গেল, অ্যাবজর্ব করলো। তারপরে যখন আবার কোল্ড ফ্লুইড ওর ভিতর দিয়ে যাবে, তখন সে যে হিট হয়েছিল ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়াল থেকে আবার হিটটা তোমার কোল্ড ফ্লুইডে দিয়ে দিচ্ছে। এই কারো বোধহয় ইয়াটা অন আছে, এগুলো অফ করে দাও, মাইকগুলো মিউট করে রাখো, সব মাইক মিউট থাকবে, ঠিক আছে? স্যার রিজেনারেটিভ কেন বলা হয় স্যার? রিজেনারেটিভ বলা হয় এই কারণে যে ও নিজেই তো জেনারেট করতেছে হিট, হিট জেনারেট করতেছে মানে নিজে হিটটাকে স্টোর করে রাখতেছে, আবার সেই হিটটাকে সে আবার ছেড়ে দিচ্ছে টু দ্য কোল্ড ফ্লুইডে। এই কারণে রিজেনারেটিভ বলা হয়। ফ্লুইড থেকে হিটটা সে নিয়ে রাখতেছে, নিয়ে সে নিজের কাছে রাখতেছে, স্টোরেজ করে রাখতেছে। তার হিট ক্যাপাসিটি খুব বেশি, এই কারণে সে হিটটা অ্যাবজর্ব করে রাখতেছে। আবার যখন কোল্ড ফ্লুইড আসবে তার ভিতর দিয়ে, তখন কোল্ড ফ্লুইডকে সে এটা দিয়ে দিচ্ছে। সুতরাং সে এটা জেনারেট করতেছে, নিজে হিটটা নিয়ে সে অ্যাবজর্ব করার মানে সে এটা এটা কি স্যার মানে কমন একটা পাত দিয়ে স্যার কিছুক্ষণ গরম পানি যাবে, তারপরে ওটা বন্ধ হয়ে আবার ঠান্ডা পানি যাবে, এরকম? রাইট রাইট, এটাই। তোমার একই রাস্তা দিয়ে গরম পানি যাবে প্রথমে, তারপরে আবার কোল্ড ফ্লুইড যাবে। তো গরম পানি দিয়ে ওই ম্যাটেরিয়ালটাকে গরম করবে, গরম করার পরে ও তো হট হয়ে আছে, ওর ভিতর দিয়ে যখন আবার কোল্ড ফ্লুইড যাবে তখন তার টেম্পারেচারটা কোল্ড ফ্লুইডকে দিয়ে দিবে, তার হিটটা কোল্ড ফ্লুইডকে দিয়ে দিবে। এইভাবে অল্টারনেট ভাবে একবার হট ফ্লুইড যাবে আবার কোল্ড ফ্লুইড যাবে। এটাকে বলা হয় রিজেনারেটিভ। এটা দুই ধরনের আছে, একটা হলো স্ট্যাটিক টাইপ, একটা হলো ডাইনামিক টাইপ। স্ট্যাটিক টাইপটা কি, সে স্থির থাকবে, স্থির থাকলে সেখানে ভিতর দিয়ে হট ফ্লুইডকে পাস করাবো প্রথমে, তারপরে হট ফ্লুইড আউট হয়ে গেলে তারপরে আবার কোল্ড ফ্লুইডকে পাস করাবো, ও ও ও স্থির থাকবে। আরেকটা আছে ডাইনামিক, সেটা আমি বলতেছি। হট এন্ড কোল্ড ফ্লুইড থ্রু দিস পোরাস মাস অল্টারনেটিভলি and heat is transferred from the hot fluid to the matrix of the regenerator. এটা হলো ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স যেটাকে বলা হয় যে সিরামিক ওয়্যার মেশ। এই সিরামিক ওয়্যার মেশটা একটা ম্যাট্রিক্স টাইপ, তার ভিতরে যখন তোমার ফ্লুইড যাবে হট ফ্লুইড, যখন হিটটা গ্রহণ করবে, তারপরে যখন আবার হিটটা গ্রহণ করে সে গরম হয়ে থাকবে, আবার যখন তার ভিতরে কোল্ড ফ্লুইড যাবে তাকে সে হিটটা ট্রান্সফার করে দেবে। এত কথা বলে কি? আচ্ছা, তারপর তোমার আরেকটা হলো তোমার ডাইনামিক টাইপ। ডাইনামিক টাইপ হলো রিজেনারেটর ইনভলভস এ রোটেটিং ড্রাম। ডাইনামিক বলতে সে ঘুরবে, সে মুভ করবে। এটা একটা রোটেটিং ড্রাম আছে, সেই ড্রামটা কন্টিনিউয়াস কি করবে, রোটেট করতে থাকবে। তোমরা এই বারবার এই চ্যাটে মানে চ্যাটে লিখতেছো কেন? আমি তো বলছি যে চ্যাটে কোনো কিছু লেখার দরকার নাই, আমি তোমাদের রুল কল করবো, চ্যাটে দেখবো না তো আমি। Dynamic type regenerator involves a rotating drum and continuous flow of the hot and cold fluid through different portion of the drum. এখন ড্রামটা যখন ঘুরবে তখন ড্রামের এক পাশে তোমার মুভ করার সময় দুই পাশে যদি দুই ধরনের ফ্লুইড রাখা হয়, একদিকে তোমার হট ফ্লুইড আর একদিকে কোল্ড ফ্লুইড, তাহলে কি হবে, ড্রামটা যখন ঘুরবে একবার হট ফ্লুইডকে স্পর্শ করবে, হট ফ্লুইডে সাবমার্জ হবে, আবার আরেকটা পার্ট তখন আবার কোল্ড ফ্লুইডে সাবমার্জ হবে। এই ড্রামটা ঘোরার কারণে সে ওয়ান পার্ট হট হবে আরেক পার্ট কোল্ড হবে।
A portion of the drum passes periodically through the hot stream, storing heat, and then through the cold stream, rejecting this stored heat. এটাও একটা রিজেনারেটিভ, কিন্তু আগে যেমন একটা স্ট্যাটিক ছিল যেখানে আমরা ফ্লুইডকে পাস করে দিতাম তখন হিটটা নিত, এখানে তা না, ফ্লুইড স্থির থাকবে বাট এই ড্রামটা নিজে ঘুরবে। ঘোরার পর একটা গরম পানিতে একবার সাবমার্সড হবে, গরম পানিতে সাবমার্সড হওয়ার পরে সে হিটটা গরম পানিতে নিয়ে নিল, নেওয়ার পরে সে যখন আবার ঘুরে আবার কুল ফ্লুইডে সাবমার্সড হবে, তখন কুল ফ্লুইডে সে হিটটা দিয়ে দিবে, রিজেক্ট করে দিবে। এজ এ রেজাল্ট সে হট ফ্লুইড থেকে হিট নিয়ে এটা রোটেট করে আবার কুল ফ্লুইডে যখন যাবে তখন মেটাল থেকে ওই যেটা যেটা মেশ বলা হয়, ম্যাট্রিক্স পোরাস ম্যাটেরিয়াল, সে আবার তখন আরেকটাকে হিট দিয়ে দিচ্ছে। এজ এ রেজাল্ট সে নিজেই ঘুরতেছে কিন্তু ফ্লুইড স্থির থাকতেছে। সুতরাং কোল্ড ফ্লুইডটাকে গরম করতেছে আর হট ফ্লুইড থেকে হিটটা নিয়ে যাচ্ছে। এটাও একটা রিজেনারেটিভ টাইপ, বাট এটা ডাইনামিক টাইপ বলা হয় এটাকে, যেহেতু এটা ঘুরতেছে এই জন্য এটাকে ডাইনামিক বলে। Again, the drum serves as a medium of transport the heat from the hot to the cold fluid stream. স্যার ঘোরানোর কি কোনো আছে, বেনিফিট আছে ঘোরার জন্য? ঘোরার জন্য হলো যে তোমার এখানে ফ্লুইডটাকে পাস করাতে হচ্ছে না, এটি বেনিফিট। ফ্লুইডটা তুমি দুইটা আলাদা ইয়েতে রাখো, শুধু ড্রামকে ঘুরাইলেই হচ্ছে। আর ফ্লুইডকে পাস করাতে গেলে তোমাকে তো আলাদা পাম্প লাগবে, ঠিক আছে? এখানে এটা বেনিফিট বলতে এটাই আর কি, তোমার ড্রামকে ঘুরাইতে হবে বাট ফ্লুইডকে স্থির রাখলে হবে। আচ্ছা, হিট এক্সচেঞ্জার অফ স্পেসিফিক অ্যাপ্লিকেশনস, আরেকটা ধরনের হিট এক্সচেঞ্জার আছে যেটা আমরা সাধারণত হিট এক্সচেঞ্জার বলি না, তাদের নামকে আমরা হিট এক্সচেঞ্জার নাম দিয়ে আমরা সবাই জানি এই জিনিসগুলো, কিন্তু আমরা এটাও যে একটা হিট এক্সচেঞ্জার সেটা আমাদের জানা হয়। এই জন্য বলছি হিট এক্সচেঞ্জার ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন। হিট এক্সচেঞ্জার্স আর often given specific names to reflect the specific application for which they are used. For example, কন্ডেন্সার নিজেও একটা হিট এক্সচেঞ্জার, কিন্তু আমরা এটাকে হিট এক্সচেঞ্জার বলি না, আমরা বলি কন্ডেন্সার। আমরা সব সময় দেখে আসছি কন্ডেন্সার, আমাদের ফ্রিজের পিছনে একটা থাকে, ওটা কন্ডেন্সার। It is a heat exchanger in which one of the fluid is cooled and condensed as it flows through the heat exchanger. এটা যখন কন্ডেন্সারের ভিতরে কি হচ্ছে, ফ্লুইড কন্ডেন্স হয়ে এটা লিকুইড হয়ে যাচ্ছে, তাই না? হিটটা ছেড়ে দিচ্ছে। হিট ছেড়ে দিচ্ছে কোথায়? আমাদের ফ্রিজ হিটটা ছেড়ে দিচ্ছে এয়ারে। এয়ার তো একটা ফ্লুইড, তো এয়ার যদি একটা ফ্লুইড হয় তো এয়ারে সে হিটটা ছেড়ে দিচ্ছে। আর কন্ডেন্সারের ভিতরে যদি ফ্রিজের কথা চিন্তা করো, ওখানে তোমার ফ্রিজের ভিতরে ফ্রেয়ন থাকে অথবা অন্য যে এখন বর্তমানে আরো লেটেস্ট যে গ্যাসগুলো ইউজ করা হয়, রেফ্রিজারেন্ট বলে যেটাকে, রেফ্রিজারেন্ট গুলো ওটা কন্ডেন্সারে আসার পরে সে হিটটা ট্রান্সফার করে দিচ্ছে টু দা সারাউন্ডিং কি আছে, এয়ার আছে। এয়ারকে ট্রান্সফার করে দেয়া সে করতেছে কি, ওই জায়গাটায় তার ফেজ চেঞ্জ করে ফেলছে। ফেজটা ছিল গ্যাস থেকে সে লিকুইড হয়ে যাচ্ছে। তাহলে এটা এক ধরনের হিট এক্সচেঞ্জার। বয়লার is another heat exchanger in which one of the fluid absorbs heat and vaporizes. বয়লারে কি হচ্ছে, বয়লিং পয়েন্ট যখন আসে তখন লিকুইডটা ভেপার হয় কি, সে হিট তো কোথা থেকে নিচ্ছে, তো হিট যেখান থেকে নিচ্ছে অ্যাবজর্ব করতেছে। সুতরাং একটা হিট, কোন একটা ফ্লুইড যদি হিট নিয়ে সেটা তার ফেজটাকে চেঞ্জ করতেছে, ফেজ আগে ছিল লিকুইড, সে হয়ে যাচ্ছে ভেপার। এটাও একটা হিট এক্সচেঞ্জার। এখন তুমি এটাকে যেভাবে হিটটা দাও না কেন, সে হিটটা নিয়ে সে বয়লার সে বাষ্প হচ্ছে, কাজে এখানে বয়লারটাকেও বলা হয় হিট এক্সচেঞ্জার। আরেকটা আছে স্পেস রেডিয়েটর। ইট ইজ এ হিট এক্সচেঞ্জার দ্যাট ট্রান্সফারস হিট ফ্রম দ্য হট ফ্লুইড টু দ্য সারাউন্ডিং স্পেস বাই রেডিয়েশন। রেডিয়েশনের মাধ্যমেও হিট ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলা হয় স্পেস রেডিয়েটর। রেডিয়েশনের মাধ্যমে যেটা হচ্ছে সারাউন্ডিং এ, সেটাকে বলা হয় স্পেস রেডিয়েটর। সুতরাং এই তিনটা নাম হলো স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য। এই তিনটাকে আমরা সরাসরি হিট এক্সচেঞ্জার বলি না, বাট ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার: কন্ডেন্সার, বয়লার এন্ড স্পেস রেডিয়েটর।
স্যার এই স্পেস রেডিয়েটর কোথায় ইউজ করা হয়? স্পেস রেডিয়েটর তো সব জায়গায় আছে, তোমার বডিতে তো একটা স্পেস রেডিয়েটর। মানে পার্টিকুলার এখানে তো বলছে স্পেসিফিক অ্যাপ্লিকেশন, সেই জন্য জিজ্ঞেস করলাম স্যার। স্পেস রেডিয়েটর মানে তোমাদের যেখানে রেডিয়েশন হচ্ছে যে কোনো জায়গায়, সেই রেডিয়েশনটা কিন্তু তোমার একটা রুমের ভিতরে কোনো একটা তোমার শরীর থেকেও রেডিয়েশন হচ্ছে কিন্তু টেম্পারেচার, তো তোমার শরীরটাও একটা হিট এক্সচেঞ্জার। রেডিয়েশনের মাধ্যমে যেখানে আউটসাইডে সারাউন্ডিং এ হিটটা যাচ্ছে, সুতরাং এটাকেই বলা হয় স্পেস রেডিয়েটর। এটা রেডিয়েশন হলেই সেখানে তোমার হিটটা সারাউন্ডিং এ চলে যাচ্ছে, শরীর স্যার বডি অথবা অন্য কোনো টেম্পারেচার। স্যার এই রেডিয়েশন হয় বলেই কি এগুলোর নাম রেডিয়েটর দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার গাড়িতে বা অটোমোবাইলে যে রেডিয়েটর, ওখানে কি কনভেকশন হয় না? কোনটা? স্যার মানে গাড়ির সামনে যে রেডিয়েটর থাকে বা যে হ্যাঁ, কোনো অটোমোবাইল জিনিসের সামনে, ওইটা কি স্যার কনভেকশন হয় না? কনভেকশন তো মেইন ওটা। স্যার ওটার নাম কনভেক্টর কেন দিলেন, রেডিয়েটর কেন দিলেন? এটা তো আমি জানি না, এটা সার্চ করে দেখো রেডিয়েটর কেন দিল। এটা তো মেইন ট্রান্সফার হিটটা, কনভেকশনে হিটটা ট্রান্সফার হয়। জি স্যার। রেডিয়েটর নাম তো কেন এটা জানি না, আমার জানা নাই। বাট এটা কনভেকশনের হিট ট্রান্সফারটাই হলো মুখ্য এখানে। প্রত্যেকটা জিনিসই তোমার রেডিয়েশন হয়, সবকিছু থেকে রেডিয়েশন হয়। রেডিয়েশন চ্যাপ্টার তোমরা এখন পড়ো নাই, বোধ হয়তো পড়ছো কিনা জানি না, বাট রেডিয়েশন সব জায়গা থেকে হয়। বাট রেডিয়েশন হিট ট্রান্সফারের মাত্রাটা আসলে কম, যার কারণে ওইটাকে নেগলেক্ট করা হয়। হ্যাঁ, এই জন্য জি স্যার। ওইটাকে রেডিয়েটর নাম দিয়েছে, বাট ওখানে কনভেকশন হিট ট্রান্সফারই হলো মেইন। আচ্ছা, জি স্যার। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে হিট ট্রান্সফারের আমরা কোএফিসিয়েন্ট জানি যে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা এইচ দিয়ে প্রকাশ করি। আর এই কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করার জন্য আমাদের কিন্তু অনেকগুলা চ্যাপ্টার, যেটা আগে পড়েছি 6, 7, 8, 9, এই সমস্ত জায়গায় কিন্তু দেখছো মানে নাসেল নাম্বার দিয়ে আমরা কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা বের করি, তাই না? এটা কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করা একটা জটিল ব্যাপার। এখানে কিন্তু বিভিন্ন এম্পিরিক্যাল ইকুয়েশন, অর্থাৎ মানুষ এক্সপেরিমেন্ট করে তারা একটা সূত্র আবিষ্কার করছে। যেমন ফ্লুইডের ফ্লোর উপর ডিপেন্ড করতেছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমরা কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা বিভিন্ন ধরনের ফ্লোর জন্য বিভিন্ন ভাবে আমরা নাসেল নাম্বারের ইকুয়েশন দিয়ে বুঝতে পারবো কত ধরনের ইকুয়েশন আছে। টার্বুলেন্ট হলে একরকম, পাইপের ভিতর দিয়ে হলে একরকম, পাইপের আউটসাইড দিয়ে হলে, প্লেটের জন্য একরকম। তো কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কিন্তু তোমার ভেরি করে বিভিন্ন অনেক কিছু, সারফেসের কন্ডিশনের উপর ভেরি করতে পারে, ফ্লুইডের কন্ডিশনের উপর ভেরি করতে পারে, ফ্লোর ভেলোসিটির উপর ভেরি করতে পারে। তো অনেক কিছুর উপর ভেরিয়েবল আছে। তো কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, যেটা আমরা শিখছি। এখন আমরা নতুন করে যেটা নতুন একটা নাম, যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, হিট এক্সচেঞ্জার ক্ষেত্রে এটা ইউজ হয়। এটা আমরা এখন আজকে দেখব যে কিভাবে এটা বের করতে হয় বা এটা নির্ণয় করতে হয়। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কেন ইউজ করতেছি সেটা আমরা গত ক্লাসে বলেছি, যে এখানে আমাদের কন্ডাকশন এবং কনভেকশন এই দুটা জিনিস একত্র হয়ে তোমার হিট এক্সচেঞ্জারে হিট ট্রান্সফারটা হয়। কারণ যেহেতু এটা মাঝখানে একটা মেটাল পোর্শন থাকে, মেটাল পোর্শনে কন্ডাকশন হয়, আর দুটো ফ্লুইড থাকে, হট এবং কুল ফ্লুইড। এই ফ্লুইড দুটোর মধ্যে কনভেকশন হয়। সুতরাং ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যদি তুমি চিন্তা করো, তাহলে এই তিনটার সমন্বয়ে একটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা বের করি, সেটাকে বলা হয় ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটাকে ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয়। আমরা আজকে দেখবো যে কিভাবে এটা নির্ণয় করা যায়। এখানে তোমাদের হিট ট্রান্সফার যে বেসিক, যেটা কি বলে তোমার হিট এক্সচেঞ্জারের, সেটা এখানে বলা আছে, হিট ইজ ট্রান্সফার ফ্রম দা ফ্লুইড, হট ফ্লুইড টু দা ওয়াল। ভিতরেরটা হট ফ্লুইড, যেটা হলুদ কালার দেওয়া আছে, এই হট ফ্লুইড থেকে ভিতরের একটা ওয়াল দেখো, ভিতরের যে সিলিন্ডারটা থাকে, ভিতরের যে পাইপটা থাকে, সেই পাইপের ভিতরে আছে কি হট ফ্লুইড, আর এনুলাস স্পেসে আছে কোল্ড ফ্লুইড, এখানে দেখানো আছে। এন্ড হট ফ্লুইড থেকে তোমাকে যেটা হট ফ্লুইড এর মধ্যে যে হিটটা ট্রান্সফার হয় নিজেদের মধ্যে, ফ্লুইডের মাঝে, সেটাকে বলা হয় কনভেকশন। থ্রু দা ওয়াল বাই কন্ডাকশন। এই যে ওয়াল যেটা আছে ভিতরের ইন্টারনাল, কিন্তু আউটসাইড ওয়াল কিন্তু আমরা কনসিডার করছি না। আউটসাইড ওয়াল থেকে যে হিটটা ট্রান্সফার হচ্ছে সেটা আমরা নেগলিজিবল ধরছি, কিন্তু আমরা ভিতরের ওয়ালটা ধরবো। ভিতরের ওয়াল থেকে
বাইরের যে ফ্লুইডটা আছে অ্যানুলাস স্পেসে যে কোল্ড ফ্লুইড থাকবে সেখানে যে হিটটা ট্রান্সফার হবে সেটাকে বলা হয় কন্ডাকশন। and from the wall to the cold fluid by convection, আবার ওয়াল থেকে আবার কোল্ড ফ্লুইডে যাচ্ছে and কোল্ড ফ্লুইডের মধ্যে আবার এটা কনভেকশন। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কনভেকশন হবে, টু কনভেকশন and one conduction resistance এখানে থাকবে, থার্মাল রেজিস্ট্যান্স বলছে এটা। ইলেকট্রিক্যাল সার্কিট যেটা আছে সেখানে ভোল্টেজটাকে বলা হয়, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটাকে কারেন্টকে ফ্লো করতে বাধা দেয় রেজিস্ট্যান্সটা। এখানে আমাদের যদি আমরা ইয়া করি, এখানে ভোল্টেজটাকে যদি আমরা টেম্পারেচার ডিফারেন্সকে যদি আমরা ভোল্টেজ হিসেবে ধরি, যে এক পাশে টেম্পারেচার আর আরেক পাশে টেম্পারেচার, দুইটা টেম্পারেচার ডিফারেন্সকে আমরা ভোল্টেজ হিসেবে ধরি, আর মাঝখানে এই যে যেমন হিট ট্রান্সফার যে তোমার ইয়া বলে যে কোএফিসিয়েন্ট যেটাকে বলা হয়, সেটাকে যদি আমরা রেজিস্ট্যান্স ধরি তাহলে আমরা এটাকে একটা ইলেকট্রিক সার্কিটের সাথে তুলনা করতে পারি। এটা হলো টেম্পারেচার, যেখানে ছবিটা দেখা যাচ্ছে যে এখানে যদি টেম্পারেচার T1 হয় গরম ফ্লুইডের, আর আউটসাইডের যে টেম্পারেচার কোল্ড ফ্লুইডের টেম্পারেচার T2 হয়, তাহলে T1 বিয়োগ T2 হলো একটা ভোল্টেজ ডিফারেন্স। আর মাঝখানে রেজিস্ট্যান্স কত আছে, একটা হলো হট ফ্লুইডের একটা রেজিস্ট্যান্স আছে, দেন ওয়ালের একটা রেজিস্ট্যান্স আছে, আর আরেকটা কোল্ড ফ্লুইডের একটা রেজিস্ট্যান্স আছে। তো এইভাবে আমরা এটাকে ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে আমরা এটা করতে পারি। তাহলে আমরা যখন থার্মাল রেজিস্ট্যান্স নেটওয়ার্ক যদি আমরা এটা সেট করি তাহলে দেখা যাবে কনভেকশনের জন্য দুইটা রেজিস্ট্যান্স আর কন্ডাকশনের জন্য একটা রেজিস্ট্যান্স। কন্ডাকশন শুধু ওয়ালের মাঝখানে হচ্ছে। স্যার টু কনভেকশনের ব্যাপারটা স্যার একটু আরেকবার বলেন স্যার, টু কনভেকশন কিভাবে হচ্ছে স্যার? কনভেকশন হচ্ছে তোমার যে ফ্লুইডের ভিতরে যখনই কোনো ফ্লুইডের মুভমেন্ট হয় এবং সেখানে টেম্পারেচার ফ্লুইড এক ফ্লুইড থেকে ফ্লুইডের ইন্টারনালি মুভমেন্ট হয় না, যা তোমার বাসায় যে পাতিল আছে, পাতিলের ভিতরে পানি যদি গরম করো তাহলে পাতিলের সাথে যে পানিটা লেগে থাকবে এটাকে স্লিপ, নো স্লিপ কন্ডিশন, ওই ফ্লুইডটা মুভ করে না, হয়তো ওটা লেগে আছে, কারণ ওইটা থেকে তোমার পাতিলের যে তোমার নিচের যে পোর্শনটা সেখান থেকে তোমার হিটটা ওই ফ্লুইডের পার্টিকেলে যাবে, ওই ফ্লুইডে তখন গরম হবে, অ্যাডজেসেন্ট পার্টিকেল গুলো তখন তার সাথে সেগুলো গরম হবে, গরম হওয়ার পরে সেগুলো কি উপরের দিকে উঠে যাবে আর হালকাটা নিচে আসবে। এই যে কনভেকশন প্রসেস, এটাই তো তোমার হিটটা ট্রান্সফার করবে, ফ্লুইড নিজে মুভ করে, বাল্ক ফ্লুইডের মুভমেন্ট হবে, এটাকে বলা হয় কনভেকশন। আর কন্ডাকশন হলো, যেহেতু এটা মেটালের মধ্যে হয়, এখানে তো ফ্লুইড নাই, তো শুধু মেটাল পার্টিকেল গুলো কিন্তু এখানে মুভ করার কোনো সুযোগ নেই, এটা তারা ভাইব্রেশন করে, ভাইব্রেশনের মাধ্যমে উত্তেজিত হয় ফ্লুইড গুলো, উত্তেজিত হয়ে সেখানে ভাইব্রেশনের মাধ্যমে ফ্লুইডটা এখানে অনুপরমাণুগুলোর ভিতরে তারা হিটটা ট্রান্সফার করে। কিন্তু যেহেতু ফ্লুইডের ভিতরে কোহেসিভ বন্ড মেটালের মতো না, কাজে তারা মুভ করে হিট ট্রান্সফার করে, মুভ করে যে হিট ট্রান্সফার করে সেটাকে বলা হয় কনভেকশন। যেটা তোমরা সেখানে গরম ফ্লুইডের ভিতরে তো ফ্লুইড গুলো মুভ করছে, যখন চলতেছে এগুলো ফ্লুইড না চলবে, স্থির থাকলেও তো ওখানে তাপ দিলে তোমার কি হয়, পাতিলে নিচের পানি উপরে যায়, উপরে পানি নিচে আসতেছে, কিন্তু এইভাবে তো হিটটা ট্রান্সফার হয়। যদি এটা মুভ না করতো তাহলে তো হিটটা ট্রান্সফার হতো না, মুভ না করলে হিট যেটা ট্রান্সফার হতো সেটা তো কন্ডাকশন হয়ে যেত। তো কনভেকশন হিট ট্রান্সফারের একটা শর্ত হলো ফ্লুইডের মুভমেন্ট থাকতে হবে, ঠিক আছে? ফ্লুইডের মুভমেন্ট না থাকলে সেটা কন্ডাকশন, সেটা কনভেকশন হবে না। তাহলে এখানে কনভেকশন হলো হট ফ্লুইডের যে মুভমেন্ট, আর আউটার সাইডে কোল্ড ফ্লুইডের তো হিট ট্রান্সফার হচ্ছে, এখানেও কনভেকশন, আর মাঝখানে ওয়ালের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো কন্ডাকশন। ওকে স্যার লংগিটিউডিনাল ডিরেকশনে স্যার কন্ডাকশন হচ্ছে না, সব আমরা খালি রেডিয়ালি কনসিডার করছি, ওই যে কি হয় না কিছু? রেডিয়ালি কন্ডিশনালিটি করবো আমরা রেডিয়াল এরিয়া নিচ্ছি না, আমরা পুরো এরিয়া দিয়েই ধরছি, রেডিয়ালি ধরছি না স্যার, খালি কন্ডাকশনের জন্য লেন্থ রেডিয়ালি না নিয়ে ওইদিকে হচ্ছে না, লংগিটিউডিনাল দিকে পুরো এরিয়াটাই তো ধরছি আমরা। লংগিটিউডের দিকে তো হবে কি, হবে তো অবশ্যই, সব জায়গায় তো হবে। আমরা হিটটা ট্রান্সফার হচ্ছে আমার সেন্টার থেকে আউটসাইডে হিটটা ট্রান্সফার হচ্ছে, আমরা তো তাই ধরতেছি, ভিতরের ফ্লুইড থেকে বাইরের ফ্লুইডে আসতেছে হিটটা। তাহলে আমরা যদি সেন্টার ধরো, এই ফ্লুইড হট ফ্লুইডের সেন্টার থেকে যদি একটা লাইন টানো টুয়ার্ডস আউটসাইড সেন্টারে, তাহলে হিটটা তো আসলে ডাইরেকশনটা তো এদিকে আসতেছে, হিটের ডাইরেকশনটা
হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইড আসতেছে। সুতরাং আমাদেরকে এখানে যে ছবি দেখানো আছে যে এই ওয়ালটা ভেদ করে হিটটা চলে আসতেছে এই এই ফ্লুইডে, কোল্ড ফ্লুইডে। ওয়ালটাকে পারপেন্ডিকুলারলি ভেদ করতেছে। সেটা তো পুরো এরিয়াটাই নিব আমরা। যখন এরিয়া যখন ডিসকাস করবো তখন লেন্থটা তো আমাদের আসবে। ঠিক আছে, এখানে ফর এ ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার দ্য থার্মাল রেজিস্ট্যান্স অফ দ্য টিউব ওয়াল ইজ, এই যে ইকুয়েশনটা এখানে আর ডাব্লিউ ওয়াল হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে মানে এই একটা রেজিস্ট্যান্স, এটা ওয়ালের ক্ষেত্রে এটা তোমাদের চ্যাপ্টার 3 তে আছে। কন্ডাকশনের ভিতরে যখন কোনো সিলিন্ডার অথবা স্পেয়ারের ভিতরে তোমার স্পেয়ারের হিট ট্রান্সফারটা হয়, সেই হিট ট্রান্সফারের যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা হলো লন আউটসাইড ডায়ামিটার বাই ইনসাইড ডায়ামিটার। এটা রেডিয়াস হলেও হবে আউটসাইড রেডিয়াস বাই ইনসাইড রেডিয়াস ডিভাইড বাই 2 পাই KL। মানে আউটসাইড রেডিয়াস আর ইনসাইড রেডিয়াস বলতে এখানে কি বোঝাচ্ছে, ভিতরের ওয়ালটা, আউটসাইডের ওয়াল তুমি কনসিডারই করবে না। ভিতরের যে এটা ছিল তোমার, যেটাতে হট ফ্লুইড যাচ্ছে যে পাইপ দেয়া, সেই পাইপের একটা থিকনেস আছে। থিকনেসটা যেহেতু আউটসাইড ওয়ালের, এই জন্য আউটসাইড ওয়ালের যে ডায়ামিটারটা এখানে ছবিতে দেখানো আছে DO দিয়ে প্রকাশ করছে, আর ইনসাইডেরটা ডায়ামিটারটা DI দিয়ে প্রকাশ করছে ডিভাইড বাই 2 পাই KL। কেটা হলো কন্ডাক্টিভিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল, এটা যে ম্যাটেরিয়ালের তৈরি সেই ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি, আর এলটা হলো লেন্থ। এই তো লেন্থটা চলে আসছে, যতটুকু লেন্থ দিয়ে তুমি আলোচনা করবে সেই লেন্থটা কিন্তু এখানে তুমি যেটা বলতেছিলে যে লেন্থ বরাবর, হ্যাঁ লেন্থ বরাবর তো যাচ্ছেই, কিন্তু আমাদের সেই লেন্থটা তো আমাদের ক্যালকুলেশনে আনছি আমরা, এই যে এল। এই ইকুয়েশনটা তোমাদের ডিরাইভ করার এখানে কিছু নেই, এটা মুখস্থ রাখতে হবে। এই ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করছে সেটা তোমার চ্যাপ্টার 3 তে ইকুয়েশন নাম্বার 336 এটাকে ওখানে ডিরাইভ করে দেখানো আছে। কন্ডাকশনে যখন তোমরা পড়ছো, তোমরা কন্ডাকশন পড়ছো না? কন্ডাকশন পড়া হয়েছে? জি স্যার, পড়ছি আমরা। জি স্যার পড়ছি। তাহলে নিশ্চয়ই এটা জানো তোমরা এটা কিভাবে আসছে। জি স্যার। এটা ওয়ালের জন্য, এটা যদি সিলিন্ড্রিক্যাল আউটসাইড হয়, ডায়ামিটারটা কিভাবে বের করে স্যার? আউটসাইড ডায়ামিটারটা আউটসাইড ডায়ামিটারটা তুমি একটা স্কেল বসালে তো পারবা, মাপ আউট টু আউট। একটা পাইপ যদি নাও, তুমি পাইপের আউট টু আউট ধরলেই তো তুমি ডায়ামিটার পেয়ে যাচ্ছে কত। আর ইনার টু ইনার ধরবা, ডায়ামিটার পাবা, মাঝখানে থিকনেস একটা থাকবে। আউটসাইড, তারপরে তোমার যে স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে পারো, মাপার তো বহুত পদ্ধতি আছে। আচ্ছা, তাহলে তোমার এখানে তাহলে রেজিস্ট্যান্সটা ওয়ালের জন্য বলছে যে ডি আউটসাইড লন ডি আউটসাইড বাই ডি ইনসাইড ডিভাইড বাই 2 পাই KL, এটা মনে রাখতে হবে। ওয়ালের রেজিস্ট্যান্স পেয়ে গেল। রেজিস্ট্যান্স আমাদের তিনটা হবে, একটা হলো তোমার ওয়াল, আর দুইটা ফ্লুইডের একটা এখানে লিখছে, দেখো সিকোয়েন্সিয়ালি লিখছে আর আইটা কি হট ফ্লুইডের রেজিস্ট্যান্স, আইতে হলো আইতে কি ইন্টারনাল যে ফ্লুইডটা, ইন্টারনাল ফ্লুইড কোনটা এখানে? হট ফ্লুইড। ওয়ালটা তারপরে সিকোয়েন্সিয়ালি আসো, তারপরটা ওয়াল, তারপরটা আবার আউটসাইডের ফ্লুইডের রেজিস্ট্যান্স। এখন এই তিনটা রেজিস্ট্যান্স তোমাকে এখানে যোগ করে দিছে, আর কিছুই না। আর আই যেটা, সেটা হলো 1/HIAI। এইটা হলো তোমার কিসের, কোন এরিয়া? ইন্টারনাল সারফেস এরিয়া। পাইপের ইন্টারনাল সারফেস এরিয়া তুমি কি পাবো? পাই DL। এই যে পাই DI, এখানে DI-টা নিবা, পাই DL। আর তোমার আউটসাইড এরিয়া A0 AO ইকুয়াল টু পাই DOL, এই দুটো এরিয়া। আর মাঝখানে তো এই রেজিস্ট্যান্স দেখাইলাম এটা। তাহলে when one fluid flows inside a circular tube and other outside it, তাহলে এটা তো আমরা জানি, যেটা বললাম। তাহলে এরিয়াটা আমরা, এটা যেহেতু একটা পাইপের থিকনেস আছে, সুতরাং এরিয়াটা আলাদা হবে, দুই রকম এরিয়া হবে, যেহেতু ডায়ামিটার দুইটা আলাদা। আর কিন্তু সব এক, পাই এল তো সেম, পাই এবং এল তো সেম, কিন্তু ডায়ামিটার আলাদা হওয়ার কারণে এরিয়া দুইটাও আলাদা হবে। It is convenient to combine all the thermal resistance in the path of heat flow from hot fluid to cold one into a single resistance. এখন যদি আমরা এটাকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দ্বারা
কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না? এখানে সেম ভাবে যদি আমরা লিখতে পারি, এটা আমাদের হিট ট্রান্সফার রেট যেটা, এটাকে আমরা ধরলাম কিউ ডট, এটা হলো কারেন্ট হিসেবে যদি চিন্তা করো, আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে ভিটা কি? ভোল্টেজ ডিফারেন্স। এখানে আমাদের ভোল্টেজ ডিফারেন্স না হয়ে আমাদের এটা হবে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই তার রেজিস্ট্যান্স। আমরা এইভাবে যদি লিখি তাহলে আমাদের আর আমাদের আগে পেয়ে গেছি কত, আর আর এর মান পেয়েছি আর ইকুয়াল টু এই ইকুয়েশনটা পেয়েছি। তাহলে এখানে 1 বাই আর যেহেতু আছে, তাহলে আমাদের এটা হবে ইউ এ ইন্টু ডেল টি। যে ইকুয়েশনটা তোমাদের আগেও আমি বলছি যে এটা হলো কনভেকশন হিট ট্রান্সফার ইকুয়েশন। ইউটা হলো ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটা হলো এরিয়া আর টেম্পারেচার ডিফারেন্স। এটা তো তোমার কনভেকশন হিট ট্রান্সফার ইকুয়েশন। ইউ এর জায়গায় যদি এইচ দিয়ে দাও তাহলে তো ইকুয়েশনটা এটাই, সেম ইকুয়েশন। এটা ইকুয়াল টু ইউ আই এ আই ডেল টি ইকুয়াল টু ইউ জিরো এ জিরো del T. U is the overall heat transfer coefficient whose unit is watt per meter square degree centigrade. আমরা ক্যান্সেলিং del T যদি আমরা এখানে ক্যান্সেল করি, দুইটা del T তো একই, তাহলে আমাদের ইকুয়েশনটা যে দাঁড়াচ্ছে 1 by UAS equal to 1 by UIAI equal to 1 by U0A0 equal to এই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তাহলে আমাদের কি আসতেছে 1 by HIAI plus R1 plus 1 by H0A0, যেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, তাহলে যদি আমাদের এখন যদি শর্ত থাকে যে ওয়ালটা অনেক থিকনেস খুবই কম, ওয়ালের থিকনেস খুবই কম, সেখানে আমরা যদি ধরি যে ওয়ালটা এতই থিকনেস কম এবং এর কন্ডাক্টিভিটি অনেক বেশি, থার্মাল কন্ডাক্টিভিটি, এখানে যদি এরকম থাকে যে থার্মাল কন্ডাক্টিভিটি এত বেশি যে এখানে কোনো রেজিস্ট্যান্সই নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ালের থিকনেসটা এতই কম যে ডিআই এবং ডিও যেটা আউটসাইড এবং ইনসাইড ডায়ামিটারকে আমরা যদি একই ধরি, মানে খুবই কম হলে আমরা ওয়ালের রেজিস্ট্যান্স, তাহলে ওই ক্ষেত্রে আমাদের জিরো হয়ে যাবে। ওয়ালের রেজিস্ট্যান্সটাকে আমরা জিরো ধরতে পারি যদি এটা খুব পাতলা, অ্যাজ ওয়েল অ্যাজ এটা থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়, তাহলে রেজিস্ট্যান্সটা টেন্ডস টু জিরো, মানে জিরো ধরে দিলাম আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনসাইডের এরিয়া আর আউটসাইড এরিয়া সেম হবে, এটাকে আমরা কমন এজ দিয়ে প্রকাশ করতে পারি। কাজে ওয়ালের যদি আমরা থিকনেস খুব কম হয় এবং থার্মাল কন্ডাক্টিভিটি অত্যাধিক বেশি হয়, সেই ক্ষেত্রে ওয়ালের থিকনেস যেহেতু খুবই কম, সেই ক্ষেত্রে আমরা ইনসাইড এরিয়া এবং আউটসাইড এরিয়া সেম, এটাকে আমরা এস লিখতে পারি। আর সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা দাঁড়াবে এরকম 1 by U is equal to 1 by HI plus 1 by H0। তাহলে আমাদের যে ইকুয়েশন ফাইনালি যা আছে U equal to UI is equal to U0. The overall heat transfer coefficient U is dominated by smaller convective heat transfer coefficient. এখানে দেখো ইনার যে ফ্লুইডটা আছে সেখানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট HI আর আউটার ফ্লুইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট HO। এখন যদি এই ইনার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা ধরলাম যে খুবই কম হয়, তাহলে এটা যদি খুবই কম হয় তাহলে 1 by স্মল ভ্যালু মানে এটা অনেক বড়, আর এটা যদি বেশি হয়, এই দুটো ডিফারেন্স অনেক, একটা ইনার সাইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আর আউটার সাইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ভিতরে যদি অনেক পার্থক্য থাকে, একটা অনেক বেশি আর একটা অনেক কম, তাহলে কমটার ক্ষেত্রে তোমার 1 বাই স্মল ভ্যালু এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর 1 বাই এটা বিগ ভ্যালু এটা অতটা বড় হচ্ছে না। কাজেই এখানে যদি বলছো যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট U is dominated by smaller convection coefficient। স্মলার কনভেকশন কোএফিসিয়েন্টটা যেটা হবে সেটাকেই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কনসিডার করবে, বড়টা কনসিডার করবে, এই দুটোর ভিতরে সে স্মলারটাকে কনসিডার করবে, যে স্মলার যেটা হবে সেটাই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এখানে বলছে when one of the convection coefficient is much smaller than say HI, এটা যদি অনেক অনেক ছোট হয় ওর চেয়ে, তাহলে আমরা পাই 1 by HI অনেক বড় হবে, much greater than 1 by HO, and thus U equal to HI, অর্থাৎ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটাই হবে যদি ওয়ালের থিকনেসটা কম হয়, কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়,
সেই ক্ষেত্রে এই দুইটা ফ্লুইডের যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এই দুইটা ফ্লুইডের মধ্যে যেটার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কম, অনেক কম, সেটাই হবে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সেটা কি ধরতে হবে? ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটা মনে রাখতে হবে। কাজেই the smaller heat transfer coefficient creates a bottleneck on the path of heat flow and seriously impede heat transfer. এখন আমাদের দুইটা ফ্লুইড আমরা ইউজ করি নরমালি হিট এক্সচেঞ্জার, বোঝার চেষ্টা করি এই জায়গাটায়। একটা যদি ফ্লুইড হয়, একটা যদি ওয়াটার হলো, আরেকটা যদি তোমার এয়ার হয়। একদিকে ওয়াটার যেমন রেডিয়েটর ইউজ করা হয় যেমন, আরেকদিকে কি হলো এয়ার, মানে গাড়ির রেডিয়েটরে যদি চিন্তা করো, একদিকে হলো ওয়াটার, ওয়াটারের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অনেক বেশি, whereas আরেকদিকে তোমার এয়ার, এয়ারের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অনেক কম। তাহলে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কিন্তু কাজ করবে কমটাকে নিয়ে। এখানে ম্যাথমেটিক্যালি সেটা প্রমাণ করা হলো যে কমটা যদি ওভারঅল হিট ট্রান্সফার ইকুয়াল টু HI, তো HI-টা যদি কম হয় সেই ক্ষেত্রে HI কম হলে আমাদের হিট ট্রান্সফারটাও কমে যাচ্ছে অটোমেটিক্যালি। কারণ যেহেতু ওভারঅল হিট ট্রান্সফার ইকুয়াল টু HI, মানে ছোট মানে কমটা, HI বলতে ইন্টারনালটা বোঝাচ্ছে, বাট আমি HI বলবো না, আমি বলবো যেটা ছোট সেটা। তো ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যদি স্মলার 1 কে যদি 1 সমান হয়, তাহলে স্মলার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট মানে হিট ট্রান্সফার রেটও কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেটাই বলছে যে স্মলার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের যেহেতু দুইটার ভিতরে যদি স্মলারটাই আমাদের মেইন কনসিডার করতে হবে, স্মলার কারণেই আমাদের হিট ট্রান্সফার বটলনেক সৃষ্টি হচ্ছে, হিট ট্রান্সফারটা কমে যাচ্ছে অন দ্য পাথ অফ হিট ফ্লো। হ্যাঁ, এবং এটাকে হিট ট্রান্সফার আমাদের সিরিয়াসলি ইমপেক্ট করতেছে, কমায় দিচ্ছে। এই জন্য দুইটা ফ্লুইড যখন আমরা ইউজ করব, দুইটা ফ্লুইডের ভিতরে একটা ফ্লুইড যদি তোমার লিকুইড হয়, আরেকটা ফ্লুইড যদি তোমার গ্যাস হয়, সেই ক্ষেত্রে গ্যাসের কন্ডাক্টিভিটি খুবই কম, সেই ক্ষেত্রে ওটার ইয়াটা কমে যাচ্ছে, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কমে যাচ্ছে। আর ওই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কমার কারণে ওভারঅল যে হিট ট্রান্সফার আমার হওয়ার কথা ছিল হিট এক্সচেঞ্জারে, সেটা আমি পাচ্ছি না। সেটা না পাওয়ার কারণে আমাদের এখানে কিছু মেকানিজম করতে হয়, সেটা যাতে বেশি করা যায়। সেই কারণেই তোমার এখানে এই ধরনের সিচুয়েশনকে ওভারকাম করার জন্য আমাদেরকে ফিন লাগাইতে হয়। কোন সাইডে? যে সাইডে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কম। আমার যদি আউটসাইডে গ্যাস ফ্লো হয় অর্থাৎ এয়ার ফ্লো হয়, সেখানে যেহেতু এয়ারের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ওয়াটারের চেয়ে কম, কাজে এই কমটাকে আমরা যদি কমটাকে ওভারকাম করতে চাই, তাহলে সেখানে আমরা ফিন লাগাবো। ফিন লাগালে কি হবে? এরিয়াটা বাড়বে। তো হিট ট্রান্সফার, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনটু এরিয়া, এই দুইটা যদি গুণ করি, তাহলে আমার যে ল্যাগিং যেটা ছিল, যেটা আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কারণে যতটা আমার ড্রপ হইতো, এরিয়াটা বাড়ার কারণে আমার সেই প্রবলেমটা যেটা এই যে বটলনেক যে ক্রিয়েট করতো, একদিকে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অনেক বেশি ওয়াটারের, কিন্তু এখানে যে আটকে যাচ্ছে, গ্যাসের ক্ষেত্রে কম, এখানে আটকে যাচ্ছে। তো ওই আটকে যাওয়াটা, বটলনেক হওয়াটা, সেটাকে ওভারকাম করতে পারবে যদি আমরা এখানে ফিন লাগাই। ফিন লাগাইলে কি হয়? এরিয়া বাড়ে। এরিয়া বাড়লে হিট ট্রান্সফার তখন ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যদি কমও হয়, এর সাথে যদি এরিয়াটা বড় হয়, তাহলে সেটা গুণ করলে আমার টোটাল আমার যে ইয়াটা বেড়ে যাচ্ছে। টোটাল যেটা এই আমাদের যে মেইন যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে হিট ট্রান্সফার যেটা ইউএ অর্থাৎ এরিয়া ইনটু হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এই অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমার হিট ট্রান্সফার কিন্তু আবার বেড়ে যাচ্ছে। এই কারণেই যেখানে তোমার গ্যাস আছে, এক সাইডে ফ্লুইড, আর এক সাইডে যদি গ্যাস থাকে, এক সাইডে লিকুইড, আর এক সাইডে যদি এয়ার থাকে, সেই এয়ারের সাইডে অলওয়েজ তুমি ফিন লাগাইতেই হবে আমাকে। ফিন যদি তুমি না লাগাও, তাহলে সেই ক্ষেত্রে হিট ট্রান্সফার আমার কমে যাবে। এয়ারের যে হিট ট্রান্সফার, সেই হিট ট্রান্সফারটাই তুমি পাবা। তোমার ওয়াটারের যতই তোমার হিট ট্রান্সফার রেট বেশি থাকুক, কিন্তু ওই এয়ারে যে ওখানে আটকে যাবে, বটলনেক হবে, অ্যাজ এ রেজাল্ট তুমি হিট ট্রান্সফার রেটটা বেশি পাবা না। হিট ট্রান্সফার রেট বেশি পেতে গেলে তোমাকে অবশ্যই ফিন লাগাতে হবে। সুতরাং এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমি কিন্তু তোমাদের এবারও কনসেপশনাল কোশ্চেন করবো। গত সেমিস্টারে 305-এ আমি যেগুলো কোশ্চেন করছি, গতানুগতিক কোশ্চেন করিনি, যার কারণে তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারো না। একটু টিপিক্যাল কোশ্চেন এবারও হবে। আমি যেভাবে পড়াচ্ছি
এই যে এই ধরনের ক্রিটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে যে কেন আমি যদি একটা কোশ্চেন করি যে কেন আমরা এয়ার সাইটে অথবা গ্যাস সাইটে আমরা ফিন লাগাবো, ফিনের কেন দরকার ওই ক্ষেত্রে, তুমি যদি এটা যদি ব্যাখ্যা করতে না পারো তাহলে তুমি তো এটা অ্যান্সার করতে পারবে না বুঝলে। সুতরাং বোঝার চেষ্টা করতে হবে। কথা হলো কয়টা থিওরি শিখলাম আর কয়টা অঙ্ক করলাম এইভাবে হবে না, এগুলোই তো তোমার ইঞ্জিনিয়ারিং এর মেইন জিনিস। তাহলে এখানে কি হচ্ছে, দিস সিচুয়েশন অ্যারাইজেস ফ্রিকুয়েন্টলি, one of the fluid is a gas and the other is liquid. In such cases, fins are commonly used on the gas side to enhance the product UA and thus enhance heat transfer on that side. তাহলে এটাকে ওভারকাম করার জন্য আমাকে ফিন ইউজ করতে হবে। আমার যদি কোশ্চেন থাকে why we use fin at the gas side, তাহলে তুমি সেখানে তোমার তো একটু ম্যাথামেটিক্যাল দেয়া তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। কাজেই তোমার এগুলো ডিটেলস একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এই জায়গাটা। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কত সেটা একটা রেঞ্জ এখানে দেওয়া আছে একটা টেবিলে। এখানে বলা আছে যে গ্যাসের ক্ষেত্রে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট রেঞ্জেস অ্যাবাউট 10 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাস টু গ্যাস। তাহলে গ্যাস টু গ্যাসের জন্য হিট ট্রান্সফার অনেক কম। হ্যাঁ, আর তোমার এখানে গ্যাস টু গ্যাস হিট এক্সচেঞ্জার টু অ্যাবাউট এত ফর অর্থাৎ 10,000 হতে পারে উইথ ইনভলভ ফেজ চেঞ্জ। ফেজ চেঞ্জ তোমাকে যেটা বলছি কয় জায়গায় বলছি, কন্ডেন্সার এবং বয়লার। কন্ডেন্সার এবং বয়লারে কি হচ্ছে তোমার ফেজ চেঞ্জ হচ্ছে, সেখানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা অনেক বেড়ে যাচ্ছে। সেটা বলছে যে 10,000 পর্যন্ত হতে পারে। এখানে ওয়াটার টু ওয়াটার দেওয়া আছে 850 থেকে 1700। এই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ওয়াটার টু অয়েল দেওয়া আছে 100 থেকে 350। এখানে বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে, এটা তোমরা একটু দেখবা, আর দেখলে একটা আইডিয়া হবে যে আসলে আমরা কোন ধরনের ফ্লুইডের হিট ট্রান্সফার রেটটা সবচেয়ে বেশি, কোনটা তো কম, কোন ফ্লুইড সিলেকশনের ক্ষেত্রে তোমাদের এটা হেল্প করবে তোমাদের। ঠিক আছে, তো এটা হলো তোমার হিট এক্সচেঞ্জার যখন ডিজাইন করবে তখন তুমি এখান থেকে এই চার্ট থেকে তুমি দেখবা যে আমরা কোন দুইটা ফ্লুইডকে ইউজ করতে পারি, যে দুইটা ফ্লুইডের হিট ট্রান্সফার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেশি আমরা সেটা ইউজ করব। এই চার্ট তোমাদের এদিকে হেল্প করবে। আর যদি তুমি একটা ফিন লাগাও তাহলে ফিনের ক্ষেত্রে তোমার ফিনের এরিয়াটা কিভাবে ক্যালকুলেশন করবা। when the tube is finned, অর্থাৎ আউটসাইডে তুমি ফিন লাগাইলা on one side to enhance the heat transfer, the total heat transfer surface area of the fin side becomes surface এরিয়াটা তোমার টোটাল সারফেস এরিয়াটা ফিন এরিয়া, ফিনের এরিয়াটা মাপবা, আর ফিন ছাড়া যে এরিয়া সেটুকু মাপবা, এই দুটো যোগ করলেই টোটাল এরিয়াটা পেয়ে যাবা। এখন তোমাদের একটা অঙ্ক ছিল আমাদের 305 এ, একটা ফিনের অঙ্ক ছিল 1 নম্বর প্রবলেমে, 1 নম্বর কোশ্চেনে। অঙ্কটা ফিন আছে, ওখানে কেউ ওইভাবে করে নাই। ফিনের এরিয়া বের করতে হবে আর ফিন ছাড়া এরিয়া বের করতে হবে, টোটাল এরিয়া তুমি পাবা। তো ওখানে দেখা যাচ্ছে যে এরিয়া অনেকে দেখছে খালি ফিনের এরিয়া বের করছে, আনফিন এরিয়াটা বের করে নেয়। ফিন এবং আনফিন দুটো এরিয়া বের করতে হবে, বের করে তুমি টোটাল এরিয়াটা পাবা। ফর শর্ট ফিন, এখন এখানে যে এই এরিয়াটা তুমি এখন আনফিন এবং ফিন, এই এরিয়াটা তুমি কতটুকু এরিয়াটা তোমার ফিনের যে এরিয়াটা, ফিনের এরিয়াটা তোমার 100% তুমি নিবা। ফিনের এরিয়া আর আনফিনের এরিয়া কি সমানভাবে হিট ট্রান্সফার করবে? করবে না। এই কারণে ফিনের একটা এফিসিয়েন্সি থাকে। ফিন যদি তোমার অনেক লম্বা হয় তো ফিনের গোড়ার দিকে একটা টেম্পারেচার থাকবে আর আউটার সাইডে আরেকটা টেম্পারেচার থাকবে। সুতরাং এই ক্ষেত্রে কনস্ট্যান্ট টেম্পারেচার তারা মেনটেন করতে পারে না। ফিনের এফিসিয়েন্সি এই ক্ষেত্রে তোমার একটা কনসিডারেশনের বিষয় আছে। কিন্তু যদি ফিনটা অনেক শর্ট হয় সেক্ষেত্রে তোমার কনসিডার করা যায় যে ফিনের গোড়ার দিকে যেখানে ফিন লাগানো আছে পাইপের সেই জায়গার টেম্পারেচার আর ফিনের টপের টেম্পারেচার একই, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায়। যেমন ফর শর্ট ফিন অফ হাই থার্মাল কন্ডাক্টিভিটি, যদি ফিনটার কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়, এজ এ রেজাল্ট এটা ফিনের দৈর্ঘ্যটা অর্থাৎ ফিনটা যদি শর্ট হয়, we can use this total area in the convection resistance. সেই ক্ষেত্রে আমরা এই যে টোটাল এরিয়াটা ফিন প্লাস আনফিন এইভাবে আমরা ইউজ করি শর্ট ফিনের ক্ষেত্রে। আইসোথার্মাল ধরতে পারি ফিনের ক্ষেত্রে, ফিনের এফিসিয়েন্সি সেই ক্ষেত্রে 1, কারণ ফিনটা শর্ট অ্যাজ ওয়েল অ্যাজ থার্মাল কন্ডাক্টিভিটি বেশি। কাজে ফিনের গোড়ায় যেখানে পাইপের সাথে লাগানো আছে সেখানে যে টেম্পারেচার
এবং তার টপে যেহেতু শর্ট একই টেম্পারেচার আইসোথার্মাল অর্থাৎ সব জায়গায় টেম্পারেচার একই, তার মানে ফিনের এফিসিয়েন্সি তখন 1 ধরতে পারি আমরা এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের উপরের ইকুয়েশন যেটা AS ইকুয়াল টু ফিনের এরিয়া প্লাস আনফিন এরিয়া, এটা আমরা সরাসরি নিলেই হবে। কিন্তু যদি ফিনের এরিয়াটা ফিনটা লম্বা হয়, ফিনের একটা এফিসিয়েন্সি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ফিনের টোটাল এরিয়া যেটা আছে এরিয়ার সাথে এফিসিয়েন্সি তোমাকে গুণ করতে হবে, এরিয়াটা আলটিমেটলি কমে যাবে। তখন ফিনের এরিয়া যেটা পাবা তুমি তার সাথে এফিসিয়েন্সি যদি 80% হয় 0.8 দিয়ে গুণ করতে হবে, 90% 0.9 দিয়ে, 60% 0.6 দিয়ে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি টোটাল এরিয়াটা সরাসরি আনফিন প্লাস এই ফিন এরিয়া এই দুইটা নিলেও হবে না, এই ক্ষেত্রে তোমাকে এফিসিয়েন্সিতে গুণ করতে হবে। যদি তোমার ফিনটা লম্বা হয়, ফিনের একটা এফিসিয়েন্সি দেওয়া থাকে, আর ফিনের যদি এফিসিয়েন্সি দেওয়া না থাকে তাহলে ধরে নেবা যে ফিনের এফিসিয়েন্সি 1 আর ফিনটা শর্ট এবং হাই কন্ডাক্টিভিটি, সেই ক্ষেত্রে সরাসরি এরিয়া। কাজে ফিনের এরিয়াটা ক্যালকুলেশন করতে গেলে এফিসিয়েন্সিটা মাথায় রাখতে হবে, ফিনের এফিসিয়েন্সি। আর কোনো কিছু আছে, কারো কোনো কোশ্চেন? আর কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হ্যাঁ এই যে শর্ট ফিন্সের থার্মাল কন্ডাক্টিভিটি। ও শর্ট ফিন, শর্ট ফিন বলতে শর্ট বলতে জানো যে খাটো বা স্মল, এন্ড ফিনটা কি আসলে প্লেট না, প্লেট এক্সট্রা মেটাল। এন্ড এটা কোথায় লাগানো থাকে? এটা লাগানো থাকে সরাসরি পাইপের সাথে। পাইপটা তো সরাসরি কন্টাক্টে আছে তোমার ইয়ের সাথে, হট ফ্লুইডের সাথে। এন্ড হট ফ্লুইডের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা পাইপের ভিতরে চলে আসতেছে সরাসরি। এন্ড ফিনটা তো অনেক লম্বা যদি হয়, ফিনের গোড়ায় প্রথমে আসবে, তারপরে এটা কন্ডাকশন হয়ে হিটটা আস্তে আস্তে উপরের দিকে যাবে ফিনের। এখন এই ফিনটা যদি অনেক লম্বা হয় তাহলে কখনোই এটা গোড়ার যে টেম্পারেচার আর আগার টেম্পারেচার এটা সমান হবে না কখনো। এই কারণে এফিসিয়েন্সির কোশ্চেনটা আসছে। আর যদি এটা শর্ট হয় তাহলে দেখা যাবে যে ফিনের গোড়াতে অর্থাৎ বটম যেটা পাইপের সাথে লাগানো আছে সেখানে টেম্পারেচার প্লাস ফিনের লেন্থ যেহেতু শর্ট, ওই জায়গার টেম্পারেচার একই হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে সমান হয়ে যাবে। ধরে নেওয়া হয় যেটা আইসোথার্মাল হয়ে যাবে, পুরো ফিনটা আর পাইপ একই রকম টেম্পারেচার হয়ে যাবে। কিন্তু যদি ফিন লম্বা হয় সেই ক্ষেত্রে পাইপের গায়ে হাত দিলে যে টেম্পারেচার তুমি পাবা, ফিনের গায়ে হাত দিলে সে টেম্পারেচার তুমি পাবা না ফিনটা লম্বা হলে। এই ক্ষেত্রে কেন পাচ্ছি না আমরা? এই ক্ষেত্রে এফিসিয়েন্সি প্রশ্ন আসে। ফিনের এফিসিয়েন্সি 100% হলে পাইপের টেম্পারেচারের সাথে ফিনের টেম্পারেচার একই হইতো, কিন্তু নরমালি এটা হয় না। এই জন্য ফিনের এফিসিয়েন্সিটাকে একটা ফ্যাক্টর আসে। এই ফিনের এফিসিয়েন্সি তত ফিনের সব জায়গায় টেম্পারেচার যদি সমান একটা ফিন ছড়াই দিতে পারে একই টেম্পারেচার সব জায়গায়, তাহলে 100% এফিসিয়েন্সি। আর যদি 100% সমান না হয়, টেম্পারেচার ডিফারেন্স থাকে, তাহলে 100% ফিনটা এফিসিয়েন্সি তাহলে কিছুটা কম আছে। সুতরাং ওই ক্ষেত্রে এরিয়াটাকে আমাকে করতে হবে। স্যার লং ফিন বলতে কি স্যার থিকনেস বেশি? না, থিকনেস না, মানে উইথ বেশি লম্বা। স্যার। লম্বা, হ্যাঁ। তুমি মনে করো একটা ফিন লাগাচ্ছ এর সাথে, পাইপের সাথে, তো ফিনটার পাইপের সাথে লাগানোর পরে এটা লম্বা উপর দিকে থাকবে না একটা প্লেটে? স্যার পাইপ থেকে কত দূরে? হ্যাঁ হ্যাঁ, পাইপ থেকে কত দূর, তার ডিস্টেন্সটা কত, পাইপ থেকে কতটুকু ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা যত বেশি হবে ফিনের পক্ষে ওই জায়গায় হিটটা ট্রান্সফার করা তার জন্য অনেক কষ্ট হবে। সে কিন্তু 100% হিটটা ট্রান্সফার ওই জায়গায় করতে পারবে না। তুমি যদি ফিনের গোড়ায় হাত দাও একরকম টেম্পারেচার পাবা, আর টপে হাত দিলে আরেকরকম টেম্পারেচার পাবা। তার মানে ফিনটা 100% এফিসিয়েন্সি না। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আজকে ক্লাস। আর যদি কোনো কোশ্চেন না থাকে, এখন আমাদের সময় তো প্রায় শেষ, আমরা একটু রোল কল করবো। কে অ্যাবসেন্ট আছে কে, তার নামটা বলো। স্যার আমাদের একটা গুগল ক্লাসরুম নতুন ভাবে খুলে স্যার, ক্লাস রেকর্ডিং গুলা স্যার আর নোট গুলা স্যার আপলোড আচ্ছা, দিলে একটু ভালো হয় স্যার। তোমাদের গুগল ক্লাসের আমি ইয়া দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। গুগল ক্লাস অলরেডি খুলছি, এখন আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। স্যার ক্লাস রেকর্ডিং গুলা স্যার আর স্যার স্লাইড গুলা স্যার একটু আপলোড দিয়েন স্যার। হ্যাঁ দেবো, আজকে দেবো। পাসওয়ার্ড হলো যে তারপরে 64 G4N J64 VG4N। এটা দিয়ে দিলাম তোমাদের। এটা কি হবে? এটা আবার কি আসলো? তোমরা কি দেখতে পাচ্ছ এটা?
হ্যাঁ স্যার না চ্যাটে স্যার দিয়ে দেন না স্যার। স্যার স্যার চ্যাট বক্সে লিখে দেন স্যার। লিখে দিলাম তো, এটা যাচ্ছে না কেন তাহলে? স্যার সেন্ড করতে হবে তো। Send করো। এন্টার দেন স্যার। হ্যাঁ, এন্টার। স্যার ঠিক আছে, হ্যাঁ আসছে স্যার। J64 VG4N, এটা হলো তোমাদের গুগল ক্লাসরুম। ওকে, তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই। রুল কল আমি সবাই আসতো নাকি? দু একজন নাই মনে জি হয় স্যার না? সবাই আছে। তুমি কিভাবে জানলা? সবাই আছে। কালকে তো দুজন অ্যাবসেন্ট ছিল, আফেল মাহমুদ অ্যাবসেন্ট ছিল। আফেল মাহমুদ আছো নাকি? রোল নাম্বার 24। আচ্ছা, আমি কল করি।